আহ, আহ, আমি এখানকার রংপুরের ইউনিয়ন পর্যায়ের এক স্বাস্থ্য কেন্দ্রে যাই। আমার সঙ্গে আপনারাও অনেক সাংবাদিকরা গিয়েছেন সেখানে, এবং আমরা সরাসরি প্রত্যক্ষ করি সেখানকার আহ, সেবাদান কর্মগুলো কিভাবে হয়ে থাকে। আমার জন্য খুবই ইউনিক একটি অভিজ্ঞতা, কারণ ইউনিয়ন পর্যায়ের কোনো স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া যাওয়া এটাই আমার প্রথম। তার উপর সেটা হচ্ছে আহ যারা প্রেগনেন্ট নারী, গর্ভকালীন এবং প্রসবকালীন সময় যে সকল সেবা পাওয়া উচিত একজন মায়ের, সেগুলো একটা ইউনিয়ন পর্যায়ের একটি স্বাস্থ্য কেন্দ্রে কিভাবে দেয়া হয়। বলা হয় যে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক চিকিৎসাটা দেওয়া হয়, ক্রিটিক্যাল কেসে হয়তো সেটা উপজেলা বা জেলা পর্যায়ে দিয়ে থাকে। কিন্তু এই প্রাথমিক যে সেবা দানটা, সেটাও যে কতখানি গোছানো ভাবে দেয়া যায়, সেটা আজকে আমি সচক্ষে দেখলাম, এবং আমার জন্য খুবই দারুণ একটি অভিজ্ঞতা। আহ, প্রথমেই আমি দেখলাম যে বাইরে সুন্দর ওয়েটিং কিছু চেয়ারে বেশ কিছু মা, কেউ প্রেগনেন্ট, কারো বাচ্চা শব্দ হয়েছে, বাচ্চার চেক আপের জন্য এসেছে, কেউ নিজের চেক আপের জন্য এসেছে। তাদেরকে লাইনে বসে থাকতে দেখে সারিবদ্ধভাবে খুব ভালো লাগলো। যেহেতু আমি নিজেও একজন মা, তো যখনই কোনো গর্ভবতী মা বা সদ্য মা হয়েছে এরকম কাউকে দেখি, তো আমি নিজেও নিজের অভিজ্ঞতাগুলোর সঙ্গে তাদের এই সময়টাকে খুব রিলেট করতে পারি। আমার জন্য একটি এরপর আমাকে নিয়ে যাওয়া হলো লেবার রুমে, যেখানে বাচ্চা প্রসব হয়ে থাকে, ডেলিভারি রুম। এই অভিজ্ঞতাটা আমার জন্য খুবই সুন্দর প্রথম। কারণ ডেলিভারি রুমটা বেশ ছোট ছিল, সাইজের দিক দিয়ে যদি বলি বেশ ছোট ছিল, কিন্তু ছোটর মধ্যে গোছানো একটা রুম কাকে বলে, সেটার একটা উদাহরণ এই সেই লেবার রুমটা হয়ে থাকবে। সবসময় আমরা বলি যে স্পেসটা ছোট বা এটা ছোট সেটা ছোট, ইটস নট অ্যাবাউট দ্য স্পেস, ইটস অ্যাবাউট আপনি কিভাবে সেই সীমিত বা স্বল্প জায়গাকে সর্বোচ্চ ইউটিলাইজ করছেন। তো যেভাবে সবকিছু ওখানে গোছানো আমি দেখলাম, নট অনলি দ্যাট লেবার রুম, পুরো স্বাস্থ্য কেন্দ্রের প্রত্যেক দেয়ালে দেয়ালে পয়েন্ট টু পয়েন্ট কিছু নিয়মাবলী আছে, যে যখন আপনি ফ্যামিলি প্ল্যানিং করছেন তখন কি কি বিষয় মাথায় রাখবেন। সেই লেবার রুমে প্রথমে কোন কাজগুলো করা হবে, কি কি নির্দেশাবলী মানা হবে, কোন কোন টিক পয়েন্ট গুলো রয়েছে, কোন পর্যায়ে গেলে আসলে আমরা মাকে ক্রিটিক্যাল মনে করব এবং তাকে আমরা পরবর্তীতে উপজেলা পর্যায়ে রেফার করব। সেই সবকিছু এত বেশি প্রিসাইজলি গোছানো, পুরো কাজটি এত ম্যানুয়ালি হচ্ছে, যেটা আমি নিজের চোখে না দেখলে আমার জন্য আসলে মানে এটা আমার জানা হতো না। আজকে আমি খুব নতুন করে অনেক কিছু জানলাম। হাইজিন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, আমি সবসময় বলি আমাদের জীবনের সব ক্ষেত্রে। সেখানে যখন একটা মা বাচ্চা প্রসব করছে, সেখানে সেই রুম, তাকে কি কি ইকুইপমেন্ট দিয়ে তার সেই প্রসিডিউরটা করা হচ্ছে, এবং বর্জ্য এক এক রকম হয়, কিছু ড্রাই ওয়েস্ট হয়, কিছু ওয়েট ওয়েস্ট হয়, সেগুলোর জন্য যে আলাদা আলাদা কিছু বিন নির্ধারণ করা উইথ কালার দিয়ে। অদ্ভুত একটা ছোট্ট রুম, কিন্তু সবকিছু বোঝানো কি কি ইকুইপমেন্ট লাগবে, দারুণ ছিল। এরপর যেখানে পার্শ্ববর্তী একটা রুমে গেলাম, যেখানে দুটো বেড রাখা ছিল, যে লেবারের সময় হয়তো তারা ওখানে থাকেন 5 ঘন্টা 6 ঘন্টা অবজারভেশনে থাকেন, বাচ্চা হয়ে গেলেও তারা ওই রুমে তাদের ওই রুমে নিয়ে যাওয়া হয়। সেখানেও আমি দেখলাম যে একটা জায়গায় এক দেয়ালে বাচ্চা হবার পর ব্রেস্ট ফিড কিভাবে করতে হয়, কি কি ভাবে বাচ্চাকে কোন পজিশনে রাখতে হয়, সেগুলো একদম সুন্দর পয়েন্ট টু পয়েন্ট লেখা। তো এটা দেখে আমার নিজস্ব একটা অভিজ্ঞতা মনে পড়লো, আমি শেয়ার করেছিলাম গাড়িতে ওনাদের সঙ্গে, যে আমি ঢাকার আমার বাচ্চা ঢাকার এক শীর্ষস্থানীয় স্বনামধন্য হাসপাতালে জন্মগ্রহণ করেছে। এবং প্রত্যেক মার কাছে না, মানে এই প্রথম যদি বাচ্চা হয় অভিজ্ঞতাটা খুবই নতুন, এবং কোনো গাইডলাইন কিন্তু আমাদের কাছে থাকে না যে বাচ্চা হওয়ার পর তাকে কিভাবে রাখতে হবে, তাকে কিভাবে খাওয়াতে হবে, ফিড করতে হবে, আমরা জানি না। আমার ক্ষেত্রে আমি বেশ কিছু চ্যালেঞ্জ আমি ফেস করেছিলাম, যে বাচ্চাকে কিভাবে ফিড করতে হবে। তো আমাকে হয়তো দেখিয়ে একজন নার্স পাঠিয়ে দিল, নার্স হয়তো একবার দেখিয়ে চলে গেল।
আর আমিও হয়তো ভাবলাম আচ্ছা বোধহয় এভাবে নিলেই হয়ে যায়, কিন্তু ইটস নট অ্যাকচুয়ালি দ্যাট। এবং আমি এটা পার্সোনালি আমি আমার বাচ্চা হওয়ার পর বেশ কিছুদিন স্ট্রাগল বা 1 মাসের মতো আমি স্ট্রাগল করছিলাম এই জায়গাটাতে। আজকে ওই রুমে ওই পয়েন্ট টু পয়েন্ট কিভাবে করতে হয়, কি পজিশনিং হতে হয়, বাচ্চাকে কেউ মাথা কোথায় থাকতে হবে বাচ্চার, এটা দেখে আমার মনে হলো যে আমার আমার আমি যেখানে আমার বাচ্চা কাছে সেখানে আমার রুমে কেন এটা ছিল না। আমি তো তাহলে আমার কারোর উপর ডিপেন্ড করতে হতো না, বা আমি মানে এটাও যে জানার বিষয়, এটাও তো আমার জানা হয়ে যেত। আমাকে তো কেউ শিখিয়ে দেয়নি পয়েন্ট টু পয়েন্ট যে আপু বাচ্চাকে এভাবে ধরবে, বাচ্চা যাতে এভাবে থাকে, এটা আমাকে বলেই দেওয়া হয়নি। যার কারণে 1 মাস পর আমার নিজের বাচ্চার পিডিয়াট্রিশিয়ানের কাছে আমাকে এই চ্যালেঞ্জটা নিয়ে যেতে হয়, এবং তারপর উনি আমাকে হাতে কলমে শিখেছেন, তাহলে এটার জন্য আমি 1 মাস সাফার করেছি। তো এই সকল জিনিস তো আমাদের মানে ঢাকার হাসপাতালেও আমি দেখি না, যেটা এখানে এত সুন্দরভাবে গোছানো ভাবে রয়েছে। এরপর একটা বাচ্চা জন্ম হলে জন্মের পর বাচ্চা নিয়মিত চেক আপ, সেই সঙ্গে পরবর্তী বাচ্চা নেবার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে, কিভাবে ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, সেগুলোর যে বিষয়গুলো। এবং আমি যেটা বললাম যে ম্যানুয়ালি হচ্ছে অনেক ম্যানুয়ালি সেবাগুলো প্রদান করা হচ্ছে। আমরা তো ব্লাড টেস্ট করি আমাদের মায়েদের একটা খুব বড় বিষয় হচ্ছে প্রত্যেক মায়েরই হিমোগ্লোবিন খুব কম থাকে গর্ভকালীন সময়টা, ভেরি কমন। এবং আমি শুনেছি রংপুর অঞ্চলে এখানকার মায়েদের থেকে আরো কম থাকে। তো সেটা কিভাবে তারা বোঝে, তারা বুঝে আমাকে একটা ম্যানুয়াল একটা পেজের মতো একটা ডায়েরির মধ্যে একটা পেজ দেখালো যেখানে রক্তের রং রয়েছে, তো তার রক্ত নিয়ে রঙের সঙ্গে মিলিয়ে বুঝে যে তার হিমোগ্লোবিনটা কোন পর্যায়ে রয়েছে। এটা না দেখলে আমি হয়তো কখনোই জানতাম না যে এভাবেও সম্ভব। যাই হোক, তো এরকম একের পর এক আমি একজন গর্ভবতী মায়ের সঙ্গে কথা বললাম, তার আগে দুটো বাচ্চা নিজের বাড়িতে হয়েছে, তারা যখন জননী এই প্রজেক্টটা সম্পর্কে জেনেছে, তাদের মনে হয়েছে যে এবার বাচ্চার বাড়িতে নয়, আমার এখানে এসে বাচ্চার প্রসব করা উচিত, এখানে এসে সেবা নেওয়া উচিত। আরেকজনের বাচ্চা সদ্য হলো, তার অলরেডি একটা বাচ্চা রয়েছে, তারপরও সে এখানে এসেছে। এবং হয়তো জননী প্রজেক্ট এত মানে তাদের সেবার মাধ্যমে এতটা মুখে মুখে ছড়িয়ে গেছে যে শুধু এই যে ইউনিয়নে যে সেবা কেন্দ্র আমি গেছি সেখানে না, বাইরে থেকেও আমি শুনেছি যে মানুষ অ্যাম্বুলেন্সে করে আসছে এখানে সেবা নিতে। তো নিশ্চয়ই সেই সেবা এবং যেটি ফ্রিতে দেওয়া হচ্ছে, এটা আরো একটা বড় বিষয়। তাদেরকে সাপ্লিমেন্টস, মায়েদের সাপ্লিমেন্টস দরকার হয় গর্ভকালীন সময়, নানা রকম ভিটামিনস, আয়রন, ফলিক অ্যাসিড, এগুলো আমি দেখলাম যে ফর ফ্রি তাদেরকে দেওয়া হচ্ছে। কারণ অনেক সময় আমরা কিন্তু মায়েদের বলি আপনারা প্রেসক্রাইব করে দিই যে এটা খেয়ে নেবেন, এটা এটা আপনার দরকার, এটা কিনে নেবেন, তারা হয়তো সেটা করে না, কিন্তু এই সেবা কিন্তু তারা এগুলো ফ্রি পাচ্ছে, সেটা খুবই দারুণ একটি বিষয়। খুবই গোছানো ছিমছাম জননী প্রজেক্টের আরো একটি বড় বিষয় আমি দেখলাম যে বাল্য বিবাহ রোধ বা কম বয়সে গর্ভবতী হওয়ার যে বিষয়টা, সেটা একটা কিশোরী বালিকার ক্ষেত্রে কিন্তু তার ফিজিক্যাল, তার শরীরের উপর দিয়ে আসলে একটা অন্যরকম চাপ যায়, যেটার জন্য তার শরীর প্রস্তুত না ওই সময়। এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, এবং এটা নিয়েও ওনারা কাজ করেছেন। আমি একজনের সঙ্গে কথা বললাম যে এই জননী প্রজেক্ট ওনাদের সঙ্গে যোগাযোগ করে তাকে বাল্য বিবাহ দেওয়া হচ্ছিল, তার বয়স এখন 15, তখন 14 ছিল গত বছরের ঘটনা। এবং যেটা হয় আর কি, যে ওনাদের আশপাশে বাবা মারা মনেই করে যে 13-14 হয়ে গেছে বা 11-12 হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, তো বিয়ে দিয়ে দিতে হবে। এটা এটা কোনো এমন না যে কোনো চাপে পড়ে, বা এটা তাদের কালচার। তো এই কালচারের কারণে সেই মেয়েকেও বিয়ে ঠিকঠাক হচ্ছিল, বাট সে যখন জননী সঙ্গে যোগাযোগ করলো, তখন সে আসলে তারা সরাসরি তাদের বাবা মাকে কাউন্সিলিং করলেন, এবং বাবা মারাও বুঝলেন সেটা অনেক ভালো জিনিস, এবং মেয়েটার বিয়ে আর হলো না, যেটা খুবই দারুণ। মেয়েটা এখন ক্লাস 10-এ পড়ে। সে তার সাথে কথাবার্তা বলে আমি বুঝতে পেরেছিলাম যে সে ইজ ভেরি ব্রাইট গার্ল। আমি আমি বলছিলাম যে নিশ্চয়ই পড়াশোনা করো, কারণ তার ভাষা এত সুন্দর ছিল, এত গুছিয়ে কথা বলছিল, এবং তার ভবিষ্যৎ তো অনেক সুন্দর উজ্জ্বল। একটা বাচ্চার সঙ্গে কথা বললে, একটা কিশোরের সঙ্গে কথা বললেই বোঝা যায়। তো তার এই ভবিষ্যৎটা এখন পর্যন্ত নিশ্চিত
রূপে সুন্দর রাখবার জন্য আমি জননীকে অনেক ধন্যবাদ জানাই তাকে এভাবে রেস্কিউ করার জন্য, এবং আমি তাকেও বলি যে তোমার আশপাশে তুমি তোমার অভিজ্ঞতাটা দ্বারা অন্যদেরকে ঠিক একইভাবে প্রোটেক্ট করবে। আমি তাকে এটাও জিজ্ঞেস করি তুমি কিভাবে জানলে এনাদের সম্পর্কে। তখন সে আমাকে বললো যে আমাদের স্কুলে এসেছিল, আপনারা হয়তো গিয়েছিলেন বিভিন্ন স্কুলে ভিজিট করেছেন, এবং কিভাবে এই বাল্য বিবাহ বা এই বয়সে যে মা হয়ে যায় এটার কি কি কনসিকুয়েন্সেস থাকতে পারে সেই সম্পর্কে হয়তো আপনারা জানিয়েছেন, যেটা খুবই ভালো। এবং তার একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে এই মেয়েটা, যে সে রেস্কিউ করতে পারলো তার জীবনটাকে। তো এই জন্য আমি অনেক অনেক সাধুবাদ জানাই সেভ দ্য চিলড্রেন এর সকলকে, এবং এই প্রজেক্টের যে উদ্যোগটা আপনারা নিয়েছেন সেটার জন্য। সো আমার কাছে খুবই ভালো লেগেছে। ইউনিয়ন পর্যায়ে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কাজ করছেন এখানে তাদের সঙ্গে কথা বলেছি। তো আমার একটাই আশা যে এখানে যে আমি একটা সুন্দর আমি বললাম যে একটা প্রাণ চাঞ্চল্য দেখা গিয়েছে, যারা এখানকার মিডওয়াইফ যারা কাজ করেছেন তাদের কথাবার্তায় বোঝা গিয়েছে যে তারা তো স্কিলড এবং অভিজ্ঞ, এবং তারা তাদের কাজটা শুধু কাজ করার জন্য না, তারা মন থেকে কাজ করে, তাদের এই সেবাটা দিতে ভালো লাগে। তো এই ব্যাপারটা যাতে এভাবেই কন্টিনিউ থাকুক, কারণ আমি শুনেছি যে আপনাদের এই প্রজেক্ট 27 সাল পর্যন্তই থাকবে। তো এর পরবর্তী সময়ে যাতে এই যেভাবে চলছে এই কার্যক্রম, এখানকার স্বাস্থ্য সেবা প্রদান এর যে একটা চিত্র এখানকার এলাকার মানুষরা দেখতে পেয়েছে, সেটা যাতে এভাবেই বহমান থাকে, এই চিত্রটা যাতে খুব বেশি না বদলায় আমি সেটা চাই। এবং আরেকটা বিষয় যে আমি শুনলাম যে যাতায়াতের জন্য মাদের এখন সুন্দর করে আপনারাও এখানকার ইউনিয়ন পর্যায়ে রাস্তা তৈরি করছেন আপনারা, যেটা ভেরি গুড থিং। চরাঞ্চলেও অনেক মারা রয়েছে, রিমোট এরিয়াতে অনেক মারা রয়েছে, তাদের কাছাকাছি পর্যন্ত আপনারা পৌঁছাচ্ছেন, আপনাদের সেবা পৌঁছচ্ছে, এটাও যাতে অব্যাহত থাকে। তো আমি যেটা শুনেছি যে এই কার্যক্রম 23 সালে শুরু হয়েছে, তার আগে যে স্বাস্থ্য কেন্দ্রে আমরা গিয়েছি তার চিত্র এবং আজকের সেই স্বাস্থ্য কেন্দ্রের চিত্র অনেক নাকি আমূল পরিবর্তন। তো এই চিত্রটা যাতে আবার আগের দিকে ফিরে না যায় সেটা আমার আর্জি থাকবে এই সরকারের কাছ থেকে। এবং এর জন্য যে যে সাপোর্ট প্রয়োজন, আমি আমি যেমন ওনাদের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝেছি যে লোকবলের একটা ক্রাইসিস রয়েছে, হিউম্যান রিসোর্স বলি কিংবা ইনফ্রাস্ট্রাকচার বলি, সেই সাথে লজিস্টিক্স। এবং আমি আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় শুনলাম যে বাজেটের ক্ষেত্রে যেমন ইমার্জেন্সি ফান্ড, যেটা নাকি 700 টাকা সরকার থেকে বরাদ্দ। তা আমি বুঝে উঠতে পারিনি যেটা নিয়ে আমি কি বলবো, কারণ 700 টাকায় একটা নেসেসিটিও আসলে কোনো একটা ইমার্জেন্সি নেসেসিটি হলেও কিন্তু সেটা 700 টাকায় কি করা যায় আমি আই হ্যাভ নো আইডিয়া। সো এইগুলো নজর দেওয়া উচিত, কারণ একটা মানুষের সুস্থ বা থাকাটা খুবই জরুরি। আমরা তাদেরকে একটা মানুষকে যদি একটা ভালো স্বাস্থ্য সেবা দিতে পারি, সে যেখান থেকে যে অভিজ্ঞতাটা নিবে সেটা সারা জীবনের জন্য থাকবে। এবং একটা বাচ্চা প্রসব, একটা বাচ্চা সুস্থ পরিবেশের জন্ম, এটাই কিন্তু একটা জন্ম থেকে কিন্তু তার পরবর্তী জীবনটা কিরকম হতে পারে অনেকটা সেটা কিন্তু নির্ধারিত হয়ে যায়। সেটা তো আমরা যাতে তার শুরুটা যাতে সুন্দর যেভাবে এখন চলছে সেটা যাতে সারা জীবন থাকে, এবং যে যে জায়গায় গ্যাপ সেই সেই জায়গাগুলো যাতে সরকার সেদিকে একটু দৃষ্টিপাত করে, সেটা আমার আর্জি থাকবে। আমার খুব ভালো লেগেছে, আশা করি আগামী কয়েক বছর পর যখন আবার আসবো